আসসালামু আলাইকুম। চিটাগাং টক্সে স্বাগত জানাই। আমি আক্তার হোসেন। আজকে সমকালীন কোনো প্রসঙ্গ নয়, সমকালীন প্রসঙ্গ ছাড়া আজকে চট্টগ্রামের একজন কিংবদন্তি বাঙালি শিল্পপতি, রাজনীতিবিদ নিয়ে আলোচনা করব, যিনি শুধু চট্টগ্রাম নয়, শুধু পুরো পাকিস্তান জুড়ে যখন একসাথে ছিল দুই দেশ, পুরো পূর্ব পাকিস্তানের অন্যতম এবং পাকিস্তানের মধ্যে একজন নামকরা, দুই পাকিস্তানের একজন নামকরা শিল্পপতি এবং রাজনীতিবিদ ছিলেন। তার নাম হচ্ছে একে খান মরহুম, যাকে সংক্ষেপে একে খান বলে। পুরো নাম হচ্ছে আবুল কাসেম খান, যার জন্ম 1905 সালে চট্টগ্রামের বর্তমান চাঁদগাঁও থানার অধীন মোহরা গ্রামে, মোহরা এলাকাতে। একে খান খুবই কিংবদন্তি একজন মানুষ ছিলেন, যার সম্পর্কে অনেক লোকে জানতো না। অনেকে তাকে পশ্চিম পাকিস্তানের লোক মনে করত। চট্টগ্রামের অনেক লোকেও মনে করতো যে তিনি একজন পশ্চিম পাকিস্তানি, কারণ তার জীবনযাপন, লেখাপড়া, শিক্ষা এবং তার ব্যবসা বাণিজ্য, রাজনীতি এমন একটা ধারা ছিল, লাইফস্টাইল ছিল। সে কি বাঙালি না পশ্চিম পাকিস্তানি, এটা অনেকে বুঝে উঠতে পারত না। একে খান অত্যন্ত উচ্চশিক্ষিত ছিল। তার পরিবার সম্পর্কে বলা আছে, তার পিতা আব্দুল লতিফ খান এবং তার মা হচ্ছে ওয়াহাবুল নেসা চৌধুরানী। তার শিক্ষা জীবন, তিনি ম্যাট্রিকুলেশন থেকে শুরু করে MA এবং BL পর্যন্ত সব পরীক্ষায় প্রথম বিভাগ বা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে BA অনার্স এবং MA পাশ করেন। তার রাজনৈতিক জীবন সম্পর্কে বলা হচ্ছে, কর্মজীবন সম্পর্কে, কলকাতা হাইকোর্টে আইন পেশার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। তিনি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং পাকিস্তান আমলে মুসলিম লীগের হয়ে তিনি কাজ শুরু করেন, যেহেতু ওই সময় মুসলিম লীগে ছিল পাকিস্তানের অন্যতম রাজনৈতিক সংগঠন। 1946 সালে তিনি পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। চট্টগ্রামের অনেক প্রবীণ একজন রাজনীতিবিদ তিনি। 1958 সাল থেকে 1962 সাল পর্যন্ত তিনি আইয়ুব খান সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। একে খান শিল্পমন্ত্রী থাকা অবস্থায় চট্টগ্রামে তৎকালীন পাকিস্তান সরকার অনেক গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনাগুলো তৈরি করে, যেমন চিটাগাং স্টিল মিল। এগুলা প্রোডাকশানে যখনই যাক, কিন্তু পরিকল্পনাগুলো ওই সময় হয় 58 থেকে 60 সালের মধ্যে, 58 থেকে 62 সালের মধ্যে। ইস্টার্ন রিফাইনারি 1960 সালে আব্বাস খলিলি নামে এক লোককে দায়িত্ব দেওয়া হয় করার জন্য। তখনও একে খান শিল্পমন্ত্রী, যদিও ইস্টার্ন রিফাইনারি উৎপাদনে যায় 68 সালে। বেসরকারিভাবে কর্ণফুলী পেপার মিল, বিদেশি বিনিয়োগ, গ্লাসগো ওয়েলকাম বা এখন বলে গ্লাসগো স্মিথ ক্লাইন, যেটা সীতাকুণ্ডের ভাটিয়ারিতে, এবং পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের শিল্পপতিরা ব্যাপকভাবে সীতাকুণ্ড এলাকায় জুট মিল প্রতিষ্ঠা করে। চট্টগ্রাম হয়ে ওঠে দুই পাকিস্তানের একটা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল হিসাবে, কমার্শিয়াল ক্যাপিটাল হিসাবে। এটা কিন্তু একে খানেরও অনেক অবদান ছিল সেখানে। ওই এস্টাবলিশমেন্টগুলা এবং চিটাগাং নিউ মার্কেট পর্যন্ত 1964 হয়, যদিও একে খান তখন মন্ত্রী ছিলেন না, বাকি তো পাকিস্তানিরা করে। একে খানের অবদান অবিস্মরণীয়। এবং এটা মনে রাখতে হবে যে পাকিস্তানিরা কলোনিয়াল সময়ে যে স্থাপনা, ইন্ডাস্ট্রি নির্মাণ করে এখানে, সেগুলোর বেনিফিট আমরা এখনও পাচ্ছি। এখনও ইস্টার্ন রিফাইনারি দেশের একমাত্র রিফাইনারি, এটা মনে রাখতে হবে। যে দুই পাকিস্তান থাকতে এটা বিনিয়োগ করা হয় এবং এখানে আমাদেরও সম্পদ রয়েছে। আমাদের পাট এক্সপোর্ট করে পাকিস্তান তার রপ্তানি আয়ের 75% আয় করতো, এরকম তথ্য আছে। সুতরাং এমন নয় যেগুলো এগুলোতে আমাদের অবদান ছিল না। পূর্ব পাকিস্তানের আয়ের বিরাট অংশ এখানে ব্যয় হয়েছে। ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে বলা হয়েছে, একে খান 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি একে খান অ্যান্ড কোম্পানি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। তিনি বাংলাদেশের শিল্পায়নে বিশেষ ভূমিকা রাখেন। তার প্রতিষ্ঠান বস্ত্র, পাট, খাদ্য, ব্যাংকিং এবং অন্যান্য খাতে ব্যবসা সম্প্রসারণ করে। বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং প্রাচীনতম শিল্প গোষ্ঠীর মধ্যে এটি অন্যতম। তিনি বিয়ে করেন ফটিকছড়ির বিখ্যাত ব্যবসায়ী আব্দুল বারী চৌধুরীর মেয়েকে। আব্দুল বারী চৌধুরীর রেঙ্গুনে বিশাল ব্যবসা ছিল। বার্মা ইস্টার্ন নেভিগেশন নামে একটি জাহাজ, প্যাসেঞ্জার জাহাজের ব্যবসা ছিল, যে জাহাজে চট্টগ্রাম থেকে রেঙ্গুন যাওয়া যেত। আব্দুল বারী চৌধুরীর মেয়ে বিয়ে করে তিনি রেঙ্গুনে গিয়ে চট্টগ্রাম থেকে একেবারে বরযাত্রী সেজে
বরযাত্রী সহ তিনি একেবারে রেঙ্গুন গিয়ে সেখান থেকে বিয়ের অনুষ্ঠান শেষ করে চট্টগ্রামে ফিরে। রেঙ্গুনের সাথে তখন চট্টগ্রামের একটা ঐতিহাসিক যোগসূত্র ছিল, আরাকানের সাথেও ছিল। চট্টগ্রামের লোকের রেঙ্গুন আসা যাওয়া এবং রেঙ্গুনের লোকেরও এখানে আসা যাওয়া ব্যাপক ছিল, এবং সেখানে ব্যবসা করে অনেকে প্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে রাউজানের পিকে সেন, যে যিনি চট্টগ্রামের সদরঘাটে প্রথম 7 তলা ভবন তৈরি করেন সম্ভবত 1930 সালের দিকে। এই পিকে সেনও কিন্তু প্রসন্ন কুমার সেন চাল মুগুরা তেলের ব্যবসা করতেন, বার্মা থেকে এনে অনেক টাকা কামিয়েছেন। যাই হোক, বার্মার একটা একসময় সোনালী অতীত ছিল এবং চট্টগ্রামের লোকেরাও এটার অংশীদার ছিল। একে খান একজন ব্যক্তিত্বশালী মানুষ ছিলেন। পূর্ব পাকিস্তানের স্বার্থ নিয়ে পশ্চিম পাকিস্তানের পার্লামেন্টে, করাচিতে বা রাওয়ালপিন্ডিতে, যেখানে যখন পার্লামেন্ট ছিল, তিনি অনেক বক্তব্য দিয়েছেন। তিনি মারা যাওয়ার পর একটা বই প্রকাশিত হয়, একে খান ইন মেমোরিয়াম, অর্থাৎ স্মৃতিতে একে খান। এই বইতে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেটা হলো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সম্পর্কে একটা চমৎকার তথ্য আছে, যেখানে তার কন্ট্রিবিউশন আছে। একে মেজর জিয়া রহমান যখন চট্টগ্রাম কালুরঘাট বেতারগন্ত থেকে প্রথমবার স্বাধীনতা ঘোষণা করেন, সেটা ব্যাপকভাবে সম্প্রচার হয়নি। তখন চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারা সহ একে খানের শ্বশুর বাড়িতে যান। যুদ্ধ শুরু হলে একে খান তার শ্বশুর বাড়ি ফটিকছড়ির নানুপুরে গিয়ে আশ্রয় নেন। সেখানে জিয়া রহমান এবং অন্যান্য অনেকে উপস্থিত ছিলেন, কর্নেল অলি আহমেদ বা চট্টগ্রাম আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তারা গিয়ে একে খানকে বলেন যে এই ঘোষণাটা দেওয়া হয়েছে, এখন আসলে কেমন করে দেওয়া উচিত, কী কী থাকা উচিত, কী বক্তব্য সেখানে থাকা উচিত। তখন একে খান পুরো ঘোষণাপত্রটা সংশোধন করে দেন, যেটা ওই বইতে পুরো ঘোষণাপত্রটাই আছে, এবং এটার কোনো কৃতিত্ব উনি কখনো নিতে চান নাই। যেটা উনি সংশোধন করে দিয়েছেন, এই ধরনের কোনো ক্রেডিট উনি নিতে চান নাই, কখনো এইসব প্রচার প্রপাগান্ডায় উনি আসেন নাই। মুক্তিযুদ্ধের শুরুতে একে খান একজন প্রগতিশীল বাঙালি হিসেবে, শিক্ষিত বাঙালি হিসেবে উনি এটা বুঝতে পেরেছিলেন যে পাকিস্তান ভেঙে যাবে এবং বাংলাদেশ নামে আলাদা স্বাধীন রাষ্ট্র হবে। উনি কিন্তু বাংলাদেশের পক্ষে ছিলেন। উনি মুসলিম লীগ বা পাকিস্তানি সেনাবাহিনীর কোলাবোরেটর যারা, তাদের সাথে কাজ করেন নাই। তার সেই বইতে মারা যাওয়ার পর যে বইটা প্রকাশিত হয়, সেখানে এটা উল্লেখ আছে যে তাকে কয়েকবার শান্তি কমিটিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানায়। কে আহ্বান জানায় এটা আমি এখানে উল্লেখ করতে চাই না। শান্তি কমিটি মানে যারা পাকিস্তানপন্থী শান্তি কমিটিতে তাকে যোগ দেওয়ার জন্য কয়েকবার চিঠি পাঠানো হয়, তার কাছে চিরকুট পাঠানো হয়, সেটা উল্লেখ করেছিল উনি। কিন্তু তিনি সম্মতি দেন নাই। তার মেয়ের জামাতা ছিল এমা সিদ্দিকী, বিখ্যাত ব্যক্তি। তিনি চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন যুদ্ধের সময়, এবং শেখ মুজিব সরকারের প্রথম বাণিজ্য মন্ত্রী হন। বাংলাদেশের লায়নিজমের ফাদার বলা হয় তাকে, মানে ফাদার অফ লায়নিজম। লায়ন ক্লাব যেগুলো আছে, লায়নিজমের বাংলাদেশে প্রথম তিনি একেবারে প্রতিষ্ঠাতা। এমা সিদ্দিকী অনেক বিখ্যাত মানুষ। তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অনেক বড় ব্যবসায়ীও ছিলেন। একে খানের একজন মেয়ের জামাতা তিনি। তার অন্যান্য মেয়ের জামাতাগুলো প্রতিষ্ঠিত। আমি যত শুনেছিলাম, অর্থমন্ত্রী সাইফুর রহমানও তার মেয়ে বিয়ে করেছেন, এবং পররাষ্ট্রমন্ত্রী ছিল বিএনপির মোর্শেদ খান, তিনিও তার একটা মেয়ে বিয়ে করেছেন। আর তার বড় ছেলে জহিরুদ্দিন খান বিএনপি সরকারের সময় শিল্পমন্ত্রী হয়েছিলেন। পরবর্তীতে তিনি কোনো কারণে রিজাইন দিতে বাধ্য হন। এ হচ্ছে একটা বর্ণাঢ্য এবং বিচিত্র জীবনের অধিকারী এখানের সংক্ষিপ্ত গল্প। তার জীবন কাহিনী উল্লেখ করতে গেলে অনেক বড় ভিডিও লাগবে। বাটালি রোডে, চট্টগ্রামের বাটালি রোডে শ্যামা নামে একটা বাড়ি ছিল, যে বাড়িতে একে খান থাকতেন, এবং তাদের বাড়ি সেখানে একে খানের গ্রুপের অফিসও আছে এখন। সেটা একটা ঐতিহাসিক বাড়ি। আইয়ুব খানও সেখানে এসেছেন, তার সাথে বৈঠক করেছেন। সে বৈঠকের ছবিও আছে, সম্ভবত 1960 সালের দিকে। সে বাড়িতে ঘিরে পূর্ব পাকিস্তানের সব বড় মাপের ঘটনাগুলো সে বাড়িকে ঘিরে আবর্তিত ছিল। যেমন বাংলাদেশ সৃষ্টির অনেক ঘটনা শেখ মুজিবের বঙ্গবন্ধু 32 নম্বর বাড়িকে ঘিরে আবর্তিত ছিল। কিন্তু পূর্ব পাকিস্তান যে 24 বছর ছিল একসাথে পশ্চিম পাকিস্তানের সাথে, এই শ্যামা বাড়িটাতে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, অনেক নামি দামি লোকের বিচরণ ঘটেছে, এবং একে খান পুরো পূর্ব পাকিস্তানের একজন স্বনামধন্য ব্যক্তি হিসাবে সমগ্র বাঙালি জাতির প্রতিনিধিত্ব করেছেন। এটা একটা সম্মানের বিষয়, এবং তিনি চট্টগ্রামের লোক। এটা চট্টগ্রামের জন্য একটা গর্বের বিষয়। একে খান সম্পর্কে অনেকে এইসব তথ্য জানেন না, সেই জন্য আজকে এই বিষয়গুলোর অবতারণা করা। 1991 সালের 31শে মার্চ তিনি ইন্তেকাল করেন। সম্ভবত তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল নেওয়াজ শরীফ। নেওয়াজ শরীফ তার মৃত্যুতে শোকবাণী পাঠিয়েছিলেন।
একে খান তার অসামান্য মেধা, ব্যবসায়িক দক্ষতা এবং সততার জন্য পরিচিত ছিলেন। বাংলাদেশের অর্থনীতিতে ও শিল্পায়নে একজন পায়োনিয়ার ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে তিনি জীবন্ত এক কিংবদন্তি হিসাবে থাকবেন এই দেশের শিল্প সেক্টরে। এখন অনেকেই শিল্পপতি হয়েছেন, অনেক দুর্নীতি করতেছেন, বিদেশে টাকা পাচার করতেছেন, কিন্তু ওই সময়ের শিল্পপতি হিসাবে অনেক সততার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন, যেটা বর্তমান যুগে যারা ব্যবসায়ী বা শিল্পপতি হবে তাদের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। একে খান সম্পর্কে আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আপনাদের কোনো মন্তব্য থাকলে, জানার কিছু থাকলে জানাবেন, প্রশ্ন করবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।